আজ বছর 10 হলো গৌরবের বাবা কর্মসূত্রে শহরবাসী, তাই গৌরবেরও বেড়ে ওঠা জীবনের প্রথম বেশ কয়েক বছর এই শহরেই কাটে। সদ্য সে বোর্ড পরীক্ষা দিয়ে ভালো নম্বরের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল, হঠাৎ সমগ্র বিশ্বজুড়ে দেখা দিল এক ভয়াবহ অতিমারি। তার প্রভাব তাদের জীবনে পড়তেও বেশি দেরি হলো না। প্রথমেই গৌরবের বাবার চাকরিটা চলে যায়, তারপরে জমানো পুঁজি সম্বল করে স্ত্রী এবং তার একমাত্র সন্তানকে নিয়ে শহরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফিরে আসে গ্রামে। এরপর এখন কি করবে কিছু ভেবে দেখলে? সেটাই তো ভাবছি গিন্নি, কি করব। কিছু তো একটা করতে হবে। শুনতে পাচ্ছি অতিমারির প্রকোপ নাকি কমেছে। বাইরে বেরিয়ে কাজকর্মে বিশেষ কোনো বাধা নেই। কি গো, আমি কি বলছি শুনলে? শুনছি, সবই জানি, কিন্তু কি করব সেটাই ভাবছি। একটা উপায় আছে, কিন্তু তার জন্য যে টাকার প্রয়োজন, সেই টাকা এখন আমার কাছে নেই। কি উপায়? বাবার কিছু পৈতৃক সূত্রে পাওয়া জমি এখনো ওই খালের ধারে রয়েছে, যা বাবা মারা যাওয়ার আগে আমায় দিয়ে যান। এখন ওই জমিতে যদি আবার পুরনো দিনের মতো চাষবাস করা যায় তাহলে কেমন হবে, সেটাই আমি ভাবছি। এ তো খুব ভালো কথা। কাল থেকে লেগে পড়লেই হবে। আমিও তোমার সঙ্গে হাতে হাতে কাজ করে দেব। কিন্তু এ জমিতে আজ দীর্ঘদিন যাবৎ কোনো চাষ হয়নি, তাই ওই জমিতে চাষের উপযোগী করে তুলতে গেলে অনেক খরচ, তার জন্য টাকার প্রয়োজন। সেই টাকা আমি এখন কোথায় পাবো, সেই নিয়েই আমার আসল চিন্তা। ভগবান যখন খালি হাতে এই গ্রামে আমাদের পাঠাননি, তখন নিশ্চয়ই কিছু একটা উপায় হবে। তুমি আজই বেরিয়ে দেখো গ্রামের কোনো ভালো মানুষ যদি তোমার সাহায্য করেন। দেখো না গো একবার। এই বলে গৌরবের বাবা গ্রামে খোঁজ নিয়ে দেখলেন শ্রীপতি চক্রবর্তী নামে এক ব্যক্তি খুবই ভালো মনের মানুষ, সজ্জন ব্যক্তি। তার কাছে মানুষ কোনো অসুবিধায় পড়ে সাহায্য চাইতে গেলে তিনি খালি হাতে ফেরান না। সেখানে গিয়ে গৌরবের বাবার সমস্যার একরকম সমাধান হলো, কারণ তার প্রয়োজনীয় যে টাকা, সেই টাকা তিনি চক্রবর্তী মশাইয়ের কাছ থেকে আগামী 6 মাসের জন্য অল্প সুদে পেয়েছেন, যেটা দিয়ে তিনি চাষের কাজ শুরু করতে পারবেন। গ্রামে নতুন বর্গির আগমন ঘটেছে যে, হঠাৎ এতদিন পর বাছা কোথা থেকে উদয় হলো? তাই তো দেখছি। তুমি কি শুনেছ ও এসেই চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে সুদে টাকাও হাতিয়েছে চাষ করার নামে? বলিস কি রে হতভাগা, আজ পর্যন্ত আমারই সাহস হলো না চক্রবর্তীর ধারে কাছে যাওয়ার, আর বর্গি কিনা দেশে এসেই আগে রাজাকে হাত করে নিয়েছে। তা না হলে আর বলছি কি, তোমার এই এত বছরের যে পরিকল্পনা এই চাষের জমি একটু একটু করে হাতিয়ে নেওয়ার, সেইগুলো বালি। এখন শুধু আঙুল চষো আর দেখো তোমার নাকের ডগায় কেমন চাষ করে ড্যাং ড্যাং করে বড়লোক হয়ে যায়। তা বলি অকর্মণ্যের ঢেকি, তুমি আগে আমায় এই খবরটা দিতে পারোনি? দিলে তো আমি রাতারাতি একটা ব্যবস্থা করে ফেলতাম। সেই হয়েছে আর কি, ভাববার দেখবার সুযোগ দিয়েছে নাকি? কালই এসেছে আর আজই চাষে লেগে পড়েছে। দেখে মনে হয় খুব চালাক আর বুদ্ধিমান, না হলে এত তাড়াতাড়ি কেউ চাষে নামে না। কি ভায়া, এতদিন পর হঠাৎ করে গ্রামে ফিরে আসলে যে বড়? আরে পাঁচু যে, কতদিন পর তোমার সাথে দেখা। বাড়ির সবাই ভালো তো? আর বলো কেন, চাকরিটা তো গেল, কলকাতায় থাকা বড় খরচের ব্যাপার, তাই ভেবেচিন্তে গ্রামেই ফিরে আসলাম। তা ভালো করেছো। কিন্তু গ্রামেও আবার কতদিন টিকে থাকতে পারো সেটাই দেখবার। মানে? না না, ও মানে টানে কিছু না, মন দিয়ে কাজ করো ভাই, এই পরে কথা হবে খন। হ্যাঁ, এভাবেই বেশ কিছুদিন তারা প্রত্যেকেই মন দিয়ে পরিশ্রমের সঙ্গে চাষের কাজ করতে লাগলো। সামনেই বর্ষা,
তার আগে জমি তৈরি করে ফেলতেই হবে। কিন্তু এইসব ঠিক, এর মধ্যেই বিপদ এসে হাজির। প্রখর রোদ এবং হঠাৎ অতিরিক্ত পরিশ্রমের ফলে গৌরবের বাবা অসুস্থ হয়ে পড়েন রাতারাতি। বিছানা ছেড়ে ওঠবার মতো ক্ষমতা নেই বললেই চলে। ভালো ডাক্তার দেখানোর টাকা না থাকায় কোনো রকম ঘরোয়া পথ্য দিয়েই কাজ চলছে। এর মধ্যেই গৌরবের মা দুশ্চিন্তার হাত কপালে ঠুকে বলতে লাগলো, হে ভগবান, এ তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ আমায়? এখন কে এই সংসারের হাল ধরবে? সময়ের মধ্যে ধার না মেটালে কি হবে ঠাকুর? আমি কি করব আমায় বলে দাও ভগবান, বলে দাও। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি চাষ করব। বাবা তো আর সবসময় ওরকমভাবে অসুস্থ হয়ে থাকবে না, ততদিন নয় আমি মাঠে যাব। তুই চাষের কি জানিস বাবা? অত বড় জমিতে মাটি কুপিয়ে লাঙল করে ধান চাষ করা চারটিখানি কথা না। আমি ঠিক পারবো মা। এই কদিনে বাবা আমায় অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আর বাকিটা না হয় বাবা আমায় রোজ বাড়ি থেকেই বলে দেবে, আমি করব। তারপর তো তুমি আছোই। যা ভালো বুঝিস কর বাবা। ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোর মতো সন্তান যেন সব মায়ের কোল আলো করে জন্ম নেয়। বলি হারি, হ্যাঁ ছোকরা, এই বয়সে বাপটাকে অকেজো করে দিলে, একদম ঘরে বসিয়ে দিলে। এখন দেখলে তো নিজের দশাটা কি হলো। কোথায় স্কুলে যাবে, পড়াশোনা করবে, তা না জমিতে কোদাল ধরতে হয়েছে। শোনো ছোকরা, ও কাজ তোমার কমনে হবে না। তাই বলি, এই জমিটা বিক্রি করে সেই টাকায় শহরে ফিরে যাও, বাবার ভালো করে চিকিৎসা করাও, বুঝলে? আমার বাবা সব সময় একটা কথা বলেন, পরিশ্রমের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে কোনো কাজ করলে সেই কাজ আগে না করে থাকলেও কাজ শিখে নিতে বেশি সময় লাগে না। তাই আমার বিশ্বাস আমি এই চাষের কাজও ঠিকঠাকভাবে শিখে ফেলতে পারবো। আর অসুবিধা হলে তো তোমরা রয়েইছো, শিখিয়ে দিও। ছোকরার কথা শুনলি? যত বড় মুখ নয় তত বড় কথা। দেখাচ্ছি তোর সততা আর পরিশ্রম। তার আগে সামনে তাকিয়ে দেখো, ছোকরা কিন্তু তোমার আগেই চাষের জন্য জমি একদম তৈরি করে ফেলেছে, শুধু বর্ষার জলের অপেক্ষা। ওর ওই অপেক্ষা মিটলেও এই জমিতে ওকে আমি চাষ করতে দেব না। কি করবে? এর কিছুদিনের মধ্যেই চারিপাশে ঘন অন্ধকার মেঘ করে প্রবল বৃষ্টি শুরু হয়। সব চাষির মতো গৌরবের মনেও ময়ূরের পেখম মেলার আনন্দ মেলে ওঠে। এই আনন্দ ধরে রাখতে না পেরে মায়ের কোলে শুয়ে মাকে বলতে থাকে, বাইরে কেমন বৃষ্টি নেমেছে দেখেছো মা? কাল সকাল হলেই আগে পুরো জমিতে নতুন ধান গাছ লাগানোর কাজ সেরে ফেলতে হবে। ব্যাস, তারপরে দেখতে দেখতে কটা মাস কেটে গেলেই নতুন ধান উঠলেই সেই ধান বিক্রি করে আমরা সব ধার শোধ করে দেব। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। ভগবান যেন এইটুকু সুখ থেকে মুখ ফিরিয়ে না নেন। সাত সকালে আনন্দে নাচতে নাচতে গৌরব জমির দিকে গেল। নিজের চাষের জমি দেখে সে অবাক হয়ে যায়। রাত্রির মধ্যে তার জমির চেহারাই পাল্টে গিয়েছে। তার হাতে গড়া সুন্দর জমিটা কারা যেন কুপিয়ে নষ্ট করে দিয়েছে। দুঃখে কষ্টে জমিতে নেমে চারদিকে দেখতে থাকলে তার চোখে পড়ে আলের ওপারে থাকা গামছা আর ছাতা। এরপরেই সে ছুটে আসে বাড়িতে। মাকে সব জানালে বাড়ির সবাই আবার ভেঙে পড়ে কষ্টে ও যন্ত্রণায়। এ কাজ কাদের তা বুঝতে দেরি হয় না গৌরবের। সে কথা সে মাকেও জানায় না, কিন্তু সে এর কোনো রকম ব্যবস্থা না করেই ছুটে চলে যায় মাঠে। লেগে পড়ে জমির কাজে। মন প্রাণ দিয়ে রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রমে জমিকে পুনরায় গড়ে তোলে চাষের উপযোগী। এর মধ্যে পাঁচু বা তার সহচর কেউই আর জমির ধারে গেল না। গৌরব নতুন ধানের চারাগাছ লাগানোর কাজ শেষ করে বাড়ি ফিরে আসলে মা বলে, এই বয়সে আর কত পরিশ্রম করবি বাবা? তোর বাবাও তো ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর নয় কিছুদিন পরেই চাষের কাজ করা যেত। না মা, ধারের টাকা শোধ করবার সময় যে এগিয়ে এলো। আর বেশি দেরি করলে, ধান উঠতে দেরি হলে টাকাটা কি করে শোধ দেব?
আয় বাবা আয়, বুকে আয় আমার। আজ গত 6 মাস পর গৌরবের বাবা পুনরায় সুস্থ হয়ে নিজে এসেছেন জমির কাজকর্ম দেখে নিতে। ইতিমধ্যে গৌরব বুদ্ধিমত্তার সাথে নতুন চাষের জন্য আবার জমি তৈরি করে ফেলেছে। কিন্তু আজ চক্রবর্তী মশাইয়ের টাকা পরিশোধের দিন, তাই কিছুক্ষণের মধ্যে চক্রবর্তী সহ পাঁচু ও তার সহচররাও মজা দেখবে বলে হাজির হয়। কারণ তারা নিশ্চিত ছিল যে গৌরবের পক্ষে ওই জমিতে চাষ করে ধার মেটানো সম্ভব হবে না। কিন্তু সব অসম্ভবকে সম্ভব করে তাদের মিথ্যেকে প্রমাণ করে এক হাতে ধান বিক্রির টাকা নিয়ে আর এক হাতে চক্রবর্তীর ধার পরিশোধ করতে দেখে দুজনেই অবাক হয়ে যায়। আমি চাইলে অনেক আগেই তোমাদের দুজনকে মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা করলে তোমরা আমার আরও বড় ক্ষতি করতে, তাই আমি তখন কিচ্ছু বলিনি। কিন্তু আজ বলছি, অন্যের ক্ষতি করে নিজের ভালো কোনোদিন তোমরা করতে পারবে না। কারণ যে কাজে সততা থাকে না, পরিশ্রম থাকে না, সে কাজে সফলতা আসে না। ছলচাতুরি করে অন্যের ক্ষতি করা যায়, কিন্তু তা দিয়ে নিজের উন্নতি সম্ভব নয়। দ্বিতীয়বার আমাদের জমি এবং আমার পরিবারের দিকে কুদৃষ্টিতে তাকালে ভালো হবে না।